নাওমি ওসাকা বিশ্বখ্যাত টেনিস তারকা, 4বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। কোর্টে তার পারফরমেন্স ছিল অসাধারণ, কিন্তু 2021 সালে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা গোটা বিশ্বকে ভাবতে বাধ্য করে। তিনি ফরাসি ওপেন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, কারণ দীর্ঘদিনের অ্যাংজাইটি, ইমোশনাল এক্সশন এবং পাবলিক প্রেশার। তিনি জানান 2018 সালের পর থেকেই তিনি ডিপ্রেশনের সঙ্গে লড়ছিলেন। সবাই তার সাকসেস দেখেছিল, কিন্তু তার ভেতরের স্ট্রাগল অনেকেই জানতেন না। এই ঘটনাটি দেখিয়ে দেয় মেন্টাল হেলথ ইস্যুস সবসময় বাইরে থেকে বোঝা যায় না, আর এটা শুধু সেলিব্রিটিস বা অ্যাথলেটসের জন্য নয়। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দেশের প্রায় 10 to 14% মানুষ জীবনের কোনো না কোনো সময় মেন্টাল হেলথ সাপোর্টের প্রয়োজন অনুভব করেন। যখন এই লো মুড বা অ্যাংজাইটি, টেনশন, ওভারথিঙ্কিং এগুলো দীর্ঘদিন পারসিস্টেন্ট ওয়েতে যখন আসতে থাকে, তখন আমাদের কাউন্সেলিং নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কারণ যেটা মোস্টলি এফেক্ট পড়ে যে যখন এক্সেসিভ লেভেল অফ লো মুড আসে, তখন আমাদের বাকি জিনিসগুলোতে অটোমেটিক্যালি ইন্টারেস্ট কমতে আরম্ভ করে। আমরা বাকি জিনিসগুলোকে ম্যানেজ করতে পারি না, আমাদের সব কিছুতেই দুঃখ হয়, একটা ক্রাইম স্পেলের জায়গাটা এসে যায় যে সবসময় কান্না পাচ্ছে, যে কোনো আনন্দের জায়গাতেই আমি এনজয় করতে পারছি না। সেক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিংয়ের হেল্প নেওয়াটা খুব দরকার হয়ে পড়ে, কোনো এক্সপার্টের অ্যাডভাইস নেওয়াটা খুব দরকার হয়ে পড়ে। ওভার ফিয়ার অ্যান্ড টেনশন অ্যান্ড অ্যাংজাইটি এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফ ফাংশনিংকে খুব এফেক্ট করে। এক্সামের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, যে এক্সাম দিতে প্রবলেম হচ্ছে, একটা এক্সেসিভ লেভেল অফ ফিয়ার হচ্ছে, যেটা নর্মাল কম বেশি অ্যাংজাইটি সবারই থাকে, অ্যান্ড দেখা যায় যে এক্সাম চলে গেলেও অ্যাংজাইটিটা কমে যায়। কিন্তু যখন এক্সাম রিলেটেড ফিয়ার বা অ্যাংজাইটি ক্লিনিক্যাল লেভেলে থাকে, তখন সেটা কোনো একটা টপিকের উপর সীমাবদ্ধ থাকে না, তখন এভরি পেপার, এভরি সাবজেক্টের জন্য সেই ফিয়ারটা কন্টিনিউ হতে থাকে এবং সেটা কিছুতেই কন্ট্রোল করা যায় না। তো এই আনকন্ট্রোলেবল সিচুয়েশনটাকে কমানোর জন্য কাউন্সেলিংয়ের হেল্প নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যখনই আমাদের লো মুড, ডিপ্রেশন বা অ্যাংজাইটি রিলেটেড ইস্যুস আসে, তখন ফার্স্ট যেটা হয় যে আমাদের খিদে কমে যায়, একদম খিদে পাচ্ছে না, আর নয় তো ওভার ইটিংয়ের চান্সেস বেড়ে যায়। সেম প্রবলেমটা স্লিপের ক্ষেত্রেও হয়, যে নয় ঘুম অতিরিক্ত বেড়ে যায়, নয় ঘুম অতিরিক্ত কমে যায়। আর নাইটমেয়ার্সের প্রবলেম আসতে পারে যদি অ্যাংজাইটি রিলেটেড ইস্যুস খুব বেশি হয়। আমাদের এভরি ডে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, মানে সেটা পড়াশোনা হোক বা চাকরি সূত্রে হোক, সেইটাকে ব্যালেন্স করাতে প্রবলেম হয়, এবং সেটার পেছনে কোথাও একটা রিজন হচ্ছে যে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। বেশিরভাগ টাইমটাই আমরা হয়তো কিছু ভাবতে ভাবতে, ওভার থিঙ্কিং করতে করতে টাইমটা ওয়েস্ট করে ফেলছি, এবং সেই টাইমটা যে আমরা কিছুটা বেটার প্রোডাক্টিভ ওয়েতে কিছু করাতে যে ইউজ করতে পারতাম, সেটা আমরা করতে পারি না। আমি এরকম অনেক স্টুডেন্টের সাথে কাজ করে দেখেছি যে অনেকেই আছে যাদের হয়তো কোনো স্যাড মুডের জন্য, বা ধরুন কোনো এক্সপিরিয়েন্স নিজের লাইফে এমন কিছু করেছে এবং সেটাকে তারা হ্যান্ডেল করতে পারছে না এবং প্রপার ওয়েতে কোপ করতে পারছে না, তার জন্য অনেক রকম ডিফিকাল্ট সিচুয়েশন তারা পড়ছে, এবং নিজেদের যে প্রপার ভাবে যে চলাটা উচিত সেটা ঠিকভাবে করে উঠতে পারছে না। সবার যে কোনো সিভিয়ার ক্লিনিক্যাল প্রবলেম থাকলেই যে কাউন্সেলিংয়ে আসতে হবে সেটা নয়। তোমার নিজের সম্পর্কে জানতে, একটু সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে, বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে, এবং আরও ওপেন কনভারসেশনের মাধ্যমে তুমি যদি জাস্ট একটা আনবায়াসড জাজমেন্ট চাও, সেটার জন্য তোমরা কাউন্সেলিংয়ে আসতে পারো।